যাত্রাঙ্গী ব্লগ বছরের প্রথমেই বেরিয়ে পড়েছি আর আজকে আমরা আছি জৌগ্রামের জাস্ট এসেছি সকালবেলা বালি থেকে আমরা ট্রেনে উঠেছিলাম এসে পৌঁছেছি এখন 10টা মতো বাজে। দেখুন স্টেশনটা একবার দেখুন, অনেকটা বড়। ট্রেন বেরিয়ে গেছে, আমরা একটুখানি রোদে দাঁড়িয়ে আছি, অসম্ভব ঠান্ডা। কি দেখবো না দেখবো উইদাউট ক্লু চলে এসেছি এখানে। এবার স্টেশন থেকে বেরিয়ে দেখি কি আছে না আছে। চলুন শুরু করছি আজকের আর একটা বছরের প্রথমে ব্লগ। আমি অনুসুয়া আর সাথে নন্দিতা। চলুন। একদম সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আর নন্দিতা। বালি থেকে বর্ধমান লোকাল, কর্ড লাইনে বর্ধমান লোকাল ধরে পৌঁছে গেলাম জৌগ্রাম। স্টেশনে নেমেই প্রথমে 1 কাপ চায়ের দরকার। নম্বর স্টেশনে জাস্ট ওই একদম প্রথম থেকে হাঁটতে হাঁটতে এসেছি, এই একটা দোকান পেয়েছি, একটা ছোট্ট বোন দোকানে রয়েছে, ওর কাছে এখানে একটু চা খাবো, ওর কাছ থেকে ইনফরমেশন নিলাম, চা খেয়ে তারপরে বেরোবো। 1 কাপ চা খেতে খেতে দোকানে এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এমন এক বোনের সাথে আমাদের দেখা হলো। তার কাছ থেকে জৌগ্রাম সম্পর্কে একটু আইডিয়া করে নিলাম, তার সাথে সেই বোনের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটাও জেনে নিলাম। চা খেলাম, একটু ফ্রেশ হলাম, চা খেয়ে চাঙ্গা হলাম। এরপরে লাইন ক্রস করে যাব ওই পারে, দেখি ওইদিকে কি আছে। স্টেশন থেকে বেরিয়েই প্রথমেই চোখে পড়বে টিকিট কাউন্টার। দেখতে ঠিক যেন মনে হবে ব্রিটিশ আমলের কোনো বাংলোর মিনিয়েচার। আর সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড, বাজার, খাবার দোকান, এগুলো সামনে একদম দেখতে পাবেন। প্রথমে আমার আর নন্দিতার চোখে পড়লো গরম গরম কচুরি ভাজা হচ্ছে। আগে পেট পুজো করতে হবে, তাই সবার আগে ওই ঠান্ডার মধ্যে গরম গরম কচুরি আর তরকারি সহযোগে সেরে নিলাম ব্রেকফাস্ট। এরপরে টোটো স্ট্যান্ডের দিকে যাব। আমরা এত জায়গায় ঘুরি এবং ঘুরতে ঘুরতে কি হয়, যেখানেই যাই স্টেশনের আশেপাশে আপনি চালান কাকা, আপনাকে বলছি না। ঘুরতে ঘুরতে এমন হয় আমরা ওখানেই খাওয়া দাওয়া করি, কচুরি লুচি টুচি পাই। এত জায়গায় ঘুরি, সব জায়গায় মনে হয় ঠিকই আছে, কিন্তু এখানে স্টেশনের কাছে যে দোকানটায় খেলাম আলু ফুলকপির তরকারি অসাধারণ, মানে শীতের সকালে এরকম ধোয়া ওঠা ধোয়া উঠছে আর তার সাথে ফুলকপি আলুর তরকারি, হ্যাঁ তার সাথে আবার গুড়ের রসগোল্লা হ্যাঁ খেলাম। গুড়ের রসগোল্লাটা একটা আলাদা রকম টেস্ট, কিন্তু এত সফট, মানে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে গেল। যাই হোক, খেয়ে দিয়ে আমরা যথারীতি একটা টোটো বুক করে নিয়েছি। এখানে আছে জলেশ্বর শিব মন্দির আছে, পাটবাড়ি আছে, বিভিন্ন ধরনের মন্দির আছে, সেগুলো এবার একটা একটা করে ঘুরে ঘুরে দেখব, তারপরে তো ব্যাক করব। তো এখন আমরা প্রথম কোথায় যাচ্ছি? মুক্তকেশী মন্দিরে যাচ্ছি, চলুন। স্টেশন থেকে 15 মিনিটসের ডিস্টেন্সে আমরা প্রথম এসে পৌঁছেছি মুক্তকেশী মন্দির। মুক্তকেশী মানে যার চুল খোলা, যিনি ভয়ঙ্কর অথচ মাতৃস্নেহে ভরপুর। এই রূপে দেবী শক্তির পাশাপাশি রক্ষা ও আশীর্বাদের প্রতীক। স্থানীয়রা বিশ্বাস করেন বহু বছর আগে এই স্থানে দেবীর আবির্ভাব হয়েছিল। তখন থেকেই মানুষ নানা বিপদ, রোগ ও মানসিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার আশায় এখানেই মানত করে। ভক্তদের বিশ্বাস, মনের কথা বললে মা মুক্তকেশী কালী তা শোনেন। প্রথম শুরু করলাম মুক্তকেশী মন্দির দিয়ে। এখানে পিকনিক হচ্ছে চারিদিকে, ওই জন্য এত মাইকের আওয়াজ। কপিরাইট দিলে জানি না, সবেতেই আমাদের দোষ, ইউ দাদার কোনো দোষ নেই। যদিও ওয়ার্ড কিছু বুঝতে পারছি না, শুধু মিউজিকটাই ডুম ডাম আওয়াজ হচ্ছে, সেটা মাথার মধ্যে গিয়ে একদম পুরো ধাক্কা হিট করছে। কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করলাম, যারা পুজো দিতে আসছেন, আমরা পুজো দিতে গেলে মিষ্টি ফুল মালা নিয়ে যাই, এখানে অরিজিনাল ফুল অবশ্যই। হ্যাঁ এখানে কিন্তু মালা দেওয়া হচ্ছে, প্লাস্টিকের যে মালাগুলো হয় বড় বড় জবা ফুলের মালা, সেই মালা এখানে দেওয়া হচ্ছে। কিন্তু আপনাদের কাছে আমাদের আবদার থাকলো, যদি কখনো সম্ভব হয় একবার চলে আসবেন এই জৌগ্রামে। দেখবেন
প্রাকৃতিক শোভা সৌন্দর্য কাকে বলে। যে গ্রামের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, এই গ্রামটার নাম হচ্ছে কুলিন গ্রাম, বর্ধমান। আলু চাষ হচ্ছে। দাস ঠাকুরের পাটবাড়ি। কুলিন গ্রাম হরিদাস ঠাকুরের পাটবাড়ি। বৈষ্ণব ধর্মের এক ঐতিহাসিক এই গ্রাম কুলিন গ্রাম। এই গ্রামেই অবস্থিত শ্রী হরিদাস ঠাকুরের পাটবাড়ি, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ পার্ষদ ছিলেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচারে তার অনবদ্য অবদান ছিল। এই পাটবাড়িতেই হরিদাস ঠাকুর দীর্ঘ সময় ধরে সাধনা করে এসেছেন। তার ভক্তি, সহনশীলতা ও ঈশ্বর প্রেম আজও ভক্তদের অনুপ্রেরণা দেয়। বর্তমানে এই স্থানটি একটি পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত, যেখানে সারা বছর ভক্তদের আগমন ঘটে। পাটবাড়ি যাওয়ার সময় দুটো দিঘি এখানকার, একটা হচ্ছে গোপাল দিঘি আর একটা হচ্ছে কুলিন দিঘি, নাকি শেয়াল দিঘি, শেয়াল দিঘি, সরি। দুটো দিঘি, একটা হচ্ছে, যেটা তুমিও ফার্স্টে ভুল বলেছিলে সেটা বলো। কিন্তু আমি বলিনি, একটা হচ্ছে গোপাল দিঘি আর একটা হচ্ছে শিয়াল দিঘি। কুলিন গ্রামের কাছেই রয়েছে গোপাল দিঘি ও শেয়াল দিঘি। গোপাল দিঘি প্রাচীন কাল থেকেই এলাকার মানুষের জলস্রোত ও ধর্মীয় কার্যকলাপের সাথে জড়িত। এর কাছেই অবস্থিত শেয়াল দিঘি, যা লোককথা ও গ্রামের ইতিহাসের সাথে গভীরভাবে যুক্ত। দিঘিটির নামকরণ নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে, যা আজও গ্রামবাসীদের মুখে মুখে শোনা যায়। এই দুটি দিঘি জৌগ্রামের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক বলতে পারেন। এই গোপাল মন্দিরের সামনেই হচ্ছে এই যে গোপাল দিঘি, এদিকে মন্দির, হ্যাঁ, আর এদিকে হচ্ছে দিঘি, গোপাল দিঘি। এরপরে ওই মন্দির ক্রস করে ওদিকে হচ্ছে শিয়াল দিঘি, যেটা আমরা ভুলভাল নাম বলছিলাম শিয়াল দিঘি। এই হলো শিয়াল দিঘি। এই জৌগ্রাম জগন্নাথ মন্দির। এই মন্দিরে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার পূজা অত্যন্ত নিষ্ঠার সাথে করা হয়ে থাকে। মন্দিরটি তার শান্ত পরিবেশ, ঐতিহ্যবাহী স্থাপত্য ও ভক্তিমূলক আবহের জন্য পরিচিত। প্রতি বছর এখানে রথযাত্রা উৎসব খুব ধুমধামের সাথে পালিত হয়, যেখানে দূর দূর থেকে অসংখ্য ভক্তের সমাবেশ ঘটে। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে ভক্তিভরে প্রার্থনা করলে মনস্কামনা অতি অবশ্যই পূর্ণ হবে। শহরের কোলাহল থেকে দূরে অবস্থিত এই মন্দির মানসিক শান্তি ও আধ্যাত্মিক অনুভূতি প্রদান করে। টোটো চেঞ্জ করতে হলো যথারীতি। আমাদের বেরোবো, কিছু হবে না, এটা হতেই পারে না। চার্জ শেষ হয়ে গেছে, এখানের একটি মোড়ে আবার টোটো চেঞ্জ করে বাকিগুলো আমরা এখন ঘুরতে আরম্ভ করবো। কি করলে আমরা ঠিকঠাকভাবে যেতে পারবো সেটাই পুজো দিয়ে বেরোতে হবে মনে হচ্ছে এখান থেকে, কিছু বলার নেই। ঘুরতে ঘুরতে আমরা একদম শেষে গিয়ে পৌঁছাই জলেশ্বর শিব মন্দির। দেখে মনটা একেবারে শান্ত হয়ে গেছিল। এটিও অত্যন্ত একটি প্রাচীন মন্দির। শ্রাবণ মাস ও মহাশিবরাত্রিতে এখানে উৎসবের আমেজ থাকে। এখানে অনেক অনেক ভক্তের সমাগম ঘটে এবং এই দুটি উৎসবের সময় একদম যে সামনে মাঠ রয়েছে, সেখানে বিভিন্ন মেলা, বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে।
স্টেশনে পৌঁছে গেছি। বাজার করব আমরা। বাজার করছি না, সাথে সকালে যেখান থেকে খেয়েছিলাম মিষ্টি কচুরি, সেখান থেকে আবার মিষ্টিও নিয়ে যাচ্ছি। এই যে বাজার, এই যে নন্দিতা দেখা বাজারে। এইরকম কোনোদিন হয়নি যে ব্লগ করতে গিয়ে হ্যাঁ মিষ্টি নিয়ে গেছি বাড়ির জন্যে। প্রথম হয়েছে ব্যাগ বাজার করে বাঁধাকপি, আবার শীতের সতেজ সবজি, টাটকা সবজি নিয়ে, যেটা কোনো মতেই কলকাতার বাজারে সস্তায় পাওয়া যাবে না। 140 টাকা বাজার করেছি ব্যাগ ভর্তি। এটা কলকাতার বাজারে কখনোই সম্ভব নয়। স্টেশনে চলে এসেছি, মনে হচ্ছে ট্রেন পেয়ে যাব। এখানেই আজকের ব্লগ এন্ড করলাম। ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন, আর লাইক দিয়ে বলবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন বন্ধুরা, নতুন বছর খুব ভালোভাবে কাটান।